প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে ফোর্থ সেমিস্টারের এবিটিএ, সেই ফোর্থ সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার থেকে যাদের পরিবেশ বিষয়টি রয়েছে সেই পরিবেশ বিষয়ের ক্লাস করব। তো দেখো, এখানে বলা রয়েছে তোমাদের সমস্ত বড় প্রশ্নের উপরই পরীক্ষা হবে যেহেতু। তো দেখো, এখানে সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। প্রশ্নগুলোর মান কিন্তু 2 করে, মনে রাখবে। তো দেখো, প্রথমের প্রশ্ন তোমাদের বলা রয়েছে এর প্রশ্ন, মেঘভাঙা বৃষ্টি কাকে বলে, এর প্রভাবে কি হয়। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা তোমরা কি লিখবে দেখে নাও। একটি নির্দিষ্ট ছোট ভৌগোলিক এলাকায় প্রায় 100 বর্গ কিমি খুব অল্প সময়ে 1 ঘন্টা বা তার কম মানে সময়ে আর কি অস্বাভাবিক পরিমাণে সাধারণত 100 মিলিমিটারের উপর বা তার বেশি বৃষ্টিপাত হওয়াকে মেঘভাঙা বৃষ্টি বলে, যেটাকে ইংলিশে ক্লাউড ব্লাস্ট বলা হয়। প্রভাব কী হতে পারে? এর ফলে পাহাড়ি এলাকায় হড়পা বান বা ফল্ট ও ভূমিধ্বস দেখা যায়, তো যার ফলে ব্যাপক প্রাণহানি ও ঘরবাড়ি ধ্বংস হয়। তারপরে দেখো, বিয়ের দাগের প্রশ্ন, অ্যারোসোল কি? তোমাদের এই প্রশ্নটার উত্তর দিতে হবে। ছোট থেকে পড়ে আসছো তোমরা বিভিন্ন ক্লাসে। বায়ুমণ্ডলের ভাসমান অতি সূক্ষ্ম কঠিন কণা বা তরল বিন্দুকে অ্যারোসোল বলে। উদাহরণ দেবে যেমন ধূলিকণা, ধোঁয়া, কুয়াশা ইত্যাদি। এটি জলবায়ু পরিবর্তন এবং দৃশ্যমানতা হ্রাসে ভূমিকা রাখে। বৈশিষ্ট্য যদি দেয় লিখতে পারো, তো এটা এই দুটো টপিক লিখে দেবে 1 আর 2 পয়েন্ট করে। সির দাগে যাচ্ছি, তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আর একটা কথা, তোমাদের বাংলার প্রথম পেজ করে দিয়েছি এমনিভাবে উত্তর আলোচনা। নিউট্রিশন রয়েছে বা পুষ্টিবিজ্ঞান একটাই সেট রয়েছে, সেটারও আমি ক্লাস করে দিয়েছি সমাধান। ঠিক আছে, ভূগোলের একটা পেজ করে দিয়েছি, যাদের ভূগোল আছে তো অবশ্যই ওগুলো দেখে নেবে। দেখো, এখানে বলা রয়েছে তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো। 2 নম্বরে যেহেতু লিখতে হবে, দেখে নাও। তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে ক্যান্সার, যেমন কি না নিউক্লোমিয়া, এটা একটা ক্যান্সারের অন্তর্গত আর কি, জিনগত পরিবর্তন বা মিউটেশন ঘটাতে পারে। এছাড়া এটি গর্ভাস্থ শিশুর ক্ষতি করে এবং উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধিতে ব্যাহত করে। ডি এর দাগে যাচ্ছি, অ্যালগা ব্লুম কি? জলাশয়ে নাইট্রোজেন ও ফসফরাস গঠিত সারের আধিক্যের ফলে শৈবাল অত্যাধিক বৃদ্ধিকে অ্যালগা ব্লুম বলে। এর ফলে জলে অক্সিজেনের ঘাটতি অর্থাৎ ইউরোপিথিকেশন দেখা দেয় এবং মাছ মারা যায়। ইয়ের দাগে প্রশ্ন দেওয়া রয়েছে যে কৃষিকাজে ব্যবহৃত বা কৃষিতে ব্যবহৃত, যাই বলো না কেন, কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ ঘটায়, এরকমও প্রশ্নটা দিতে পারে। কীটনাশক মাটিতে মেশার ফলে মাটির উপকারী ব্যাকটেরিয়া ও কেঁচো মারা যায়, ফলে মাটির উর্বরতা কমে যায়। এছাড়া বিষাক্ত রাসায়নিক মাটির স্তরে জমা হয়ে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। খাদ্য শৃঙ্খল মানে খাবারে বা বিভিন্ন প্রাণীর দেহে, যেগুলোকে আমরা খেয়ে বেঁচে থাকি, মানুষ খেয়ে বেঁচে থাকি আর কি, সেগুলো দেহে প্রবেশ করে এবং সেগুলোকে আমরা যখন খাই তখন আমাদের দেহে ইফেক্ট হয় বা শরীরে ইফেক্ট হয়। এফে দেখে প্রশ্ন দেখো, বায়ো অ্যাকুমুলেশন বলতে কি বুঝো? কোনো জীবের দেহের পরিবেশ থেকে, যেমন কি খাদ্য ও জলের মাধ্যমে, কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন ডিডিটি পারদ ক্রমাগত সঞ্চিত হওয়ায় প্রক্রিয়াকে বায়ো অ্যাকুমুলেশন বলা হয়। টিকা লেখো। দেখো, মন্ট্রিল চুক্তি 1987, এর উপর লিখতে বলেছে টিকা 2 নম্বরের। ওজোন স্তরের ক্ষয় রোধ করার জন্য, ঠিক আছে, 1987 সালে কানাডার মন্ট্রিলে বিশ্বের বিভিন্ন দেশ যেমন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে তাকে আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে তাকে মন্ট্রিল চুক্তি বলে। এর মূল লক্ষ্য কী ছিল? না, এর মূল লক্ষ্য ছিল সিএফসি এর মতন ওজোন ক্ষয়কারী গ্যাসের উপাদান কমানো। তারপরে দেখো, নেক্সট হচ্ছে এইচের দাগের প্রশ্ন দিয়েছে, প্রাথমিক ও গৌণ বায়ু দূষকের 2টি পার্থক্য লেখো। প্রথমে উৎপত্তি লিখবে। প্রাথমিক দূষক উৎস থেকে সরাসরি বাতাসে মেশে, যেমন CO2, কিন্তু গৌণ দূষক প্রাথমিক দূষক থেকে প্রাথমিক দূষকের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়, যেমন ওজোন প্যান। প্রকৃতি প্রাথমিক দূষক সরাসরি ক্ষতি করে, গৌণ দূষকে অনেক ক্ষেত্রে বেশি বিষাক্ত হয়। ঠিক আছে, আরেকবার বলছি, প্রাথমিক দূষক সরাসরি ক্ষতি করে, গৌণ দূষক অনেক ক্ষেত্রে বেশি বিষাক্ত হয়। 2 এর দাগে যাব, সংক্ষিপ্ত উত্তরগুলো, এগুলোরও মান 2। এর দাগের প্রশ্ন, বায়োমেডিক্যালের বর্জ্য ব্যবস্থাপনায় কি কি কর্মসূচি গ্রহণ করা হয়? উৎসাহ পৃথকীকরণ, রঙিন ব্যাগে আলাদা করা, জীবাণুমুক্ত করা অর্থাৎ অটোক্লেভ যাকে বলা হয়, বশীকরণ অর্থাৎ হচ্ছে একে আগুনে দহন করা হয় আর কি, এবং সুরক্ষিত ল্যান্ডফিলিং এর মতন কর্মসূচি গ্রহণ করা হয়। বিয়ের দাগে দেখো, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বুঝো? পরিবেশের গুণমান রক্ষা এবং প্রকৃতি সম্পদের অপচয় না করে
সঠিক ব্যবহারের জন্য যে পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই পরিবেশ ব্যবস্থাপনা বলে। তারপরে প্রশ্ন দেখো সি এর দাগের প্রশ্ন দেখো মোটরযান আইন 1988-র ইতিবাচক প্রভাবগুলি লেখো। মানে এই আইন প্রণয়নে কি কি সুফল হয়েছে বা কি কি ভালো প্রভাব পড়েছে আর কি আমাদের মানে মানব জীবনের উপর। মানে এটি যানজট নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ অর্থাৎ পিইউসি চেক এবং হচ্ছে হ্রাস এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করেছে। যানবাহনের বীমা ও লাইসেন্স সংক্রান্ত নিয়মাবলী কঠোর হওয়ায় বিশৃঙ্খলা কমেছে। তারপর দেখো ডি এর দাগের প্রশ্ন ভার্মি কম্পোস্টিং কি? কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য যেমন কি আনাজের খোসা পচিয়ে যে উন্নত মানের জৈব সার তৈরি করা হয় তাকে ভার্মি কম্পোস্টিং বা কেঁচো সার বলে। এটি মাটির উর্বরতা হ্রাস বাড়ায়। এর দাগের প্রশ্ন দেখো মৃত্তিকার গুণমান নির্ণয়ে যে কোনো 4টি মাপকাঠি উল্লেখ করো। 1 হচ্ছে মাটির পিএইচ মান, 2 হচ্ছে জৈব পদার্থের উপস্থিতি অর্থাৎ হিউমাস বলা হয় যেটাকে, 3 হচ্ছে খনিজ উপাদান এনপিকে যেটা বলা হয় 3টি উপাদান নিয়ে গঠিত, আর 4 নম্বর হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতা। এফে দাগের প্রশ্ন দেখো কার্সিনোজেনিক যৌগ কি? যে সকল রাসায়নিক পদার্থ বা যৌগ শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে তাদের কার্সিনোজেনিক যৌগ বলে, যেমন কি বেনজিন, তারপরে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, অ্যাসবেস্টাস ইত্যাদি। তারপর দেখো জি এর দাগের প্রশ্ন টিকা লেখো। এক বিকার সম্পর্কে টিকা লিখতে বলেছে আর কি। যারা শহর বা আবর্জনা ফেলার স্থান থেকে পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক, লোহা, কাগজ ইত্যাদি কুড়িয়ে সংগ্রহ করেন তাদের র্যাক বিকার বলা হয়। এরা বর্জ্য পুনর্ব্যবহারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দাগের প্রশ্ন দেখো ভারতের সফল 4R বাস্তবায়নের 2টি উদাহরণ দাও। 1 হচ্ছে প্লাস্টিক ব্যাগের বদলে কাপড়ের ব্যাগের ব্যবহার অর্থাৎ রিডিউস। 2 এর দাগে হচ্ছে রিডিউস মানে বর্জন করা আর কি। পুরনো প্লাস্টিক বোতল রিসাইকেল করে পলিয়েস্টার তন্তু জাতীয় এই সমস্ত যে তন্তুগুলো পলিয়েস্টার জাতীয় আর কি সেগুলো তৈরি করা, যেটাকে রিসাইকেল বলা হয়। 3 এর দাগের যাবো এবারে প্রত্যেকটি প্রশ্নের মান দেখো এখানে দেয়া রয়েছে 6 করে। প্রত্যেকটি প্রশ্নের মান যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 12 নাম্বার। দেখো এখানে বলা রয়েছে এর দাগের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পরিবেশের সম্পর্ক নিরূপণ করো। প্রথম প্রশ্নের উত্তর কি লিখবে দেখো বলা রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যেটাকে ইংলিশে বলা হয় হলো বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের আধিক্যের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেলে পরিবেশের প্রতিটি উপাদানের ওপর এর প্রভাব সুদূর প্রসারী। জলবায়ু পরিবর্তন প্রথম নম্বর পয়েন্ট দেবে উষ্ণায়নের ফলে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আর কি সেই বৃষ্টিপাতের ধরনের ব্যাপক বদল এসেছে। কোথাও অতিবৃষ্টির ফলে বন্যা, আবার কোথাও বা দীর্ঘস্থায়ী খরার ফলে মরুভূমি বাড়ছে। ঘূর্ণিঝড় এবং সাইক্লোনের তীব্রতা ও সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট দেবে মেরু অঞ্চলে বরফের গলন। 2 মেরুর বিশাল বরফ অর্থাৎ আইস কেপ যেটাকে বলা হয় এবং হিমালয় সহ বিভিন্ন পর্বতের হিমবাহ দ্রুত গলছে। এর ফলে উত্তর মেরু প্রাণীদের বাসস্থান ধ্বংস হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বরফ গলা জল সমুদ্রের মিশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে আগামী কয়েক দশকে সুন্দরবন এবং মালদ্বীপ এবং নিউ ইয়র্কের মতন উপকূলীয় অঞ্চলগুলির জল তার যে স্তরটা জলের স্তরটা বেড়ে যাবে এবং জলের নিচে আর কি এই শহরগুলো তলিয়ে যাবে। তারপর দেখো নেক্সট বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট, এই পয়েন্টটা দেবে। তো এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে লিখবে অনেক উদ্ভিদ ও প্রাণী নির্দিষ্ট তাপমাত্রায় বেঁচে থাকে। দ্রুত উষ্ণতা বাড়ার তারা অভিযোজন করতে পারছে না। এর ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোরাল রিফ বা প্রবাল প্রাচীর সাদা হয়ে মরে যাচ্ছে, যেটাকে কোরাল ব্লিচিং বলা হয়। তারপর দেখো কৃষিকাজে প্রভাব, তাপমাত্রার পরিবর্তনের ফলে শস্যের ফলন ব্যাহত হচ্ছে, পোকামাকড় এর উপদ্রব বাড়ছে, মাটির আর্দ্রতা কমে গিয়ে চাষবাস কঠিন হয়ে পড়ছে। জনস্বাস্থ্য, বিশ্ব উষ্ণায়নের ফলে সংক্রামক ব্যাধি যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়ছে এবং চরম তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোকের মতন সমস্যা বাড়ছে। পরবর্তী প্রশ্ন বিয়ের প্রশ্ন, যমুনা অ্যাকশন প্ল্যানের পর্যায়গুলি এবং সাইলেন্স জোন
এই সম্পর্কে লিখতে বলেছে। যমুনা অ্যাকশন প্ল্যান ওয়াইএপি এর পর্যায়সমূহ যমুনা নদীর জলকে দূষণমুক্ত করার জন্য ভারত সরকার যে জাপান সরকারের সহযোগিতায় 1993 সালে এই বৃহৎ প্রকল্প গ্রহণ করে। এই 3টি পর্যায় হলো, এবারে দেখো প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এভাবে লিখতে হবে। আর ওয়াইএপির পুরো নামটা হচ্ছে যমুনা অ্যাকশন প্ল্যান, ঠিক আছে। তো দেখো প্রথম পর্যায় অর্থাৎ যমুনা অ্যাকশন প্ল্যান স্টেজ 1, এটাকে এরকমই ডাকা হয়। 1993 থেকে 2003 এই সালে কি কি গ্রহণ করা হয়েছে কার্যাবলী। এটি দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের 15টি শহরে শুরু হয়। এই পর্যায়ে মূলত নিকাশি নালা থেকে আসা দূষিত জল সরাসরি নদীতে পড়া আটকাতে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান অর্থাৎ এসটিপি, যেটাকে সংক্ষেপে ইংলিশে বলা হয়, আর সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান ইংরেজি নাম এটা হচ্ছে ফুল ফর্ম, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, তৈরি করা হয় এবং নদীর পাড়ের শৌচাগার ও শ্মশানঘাট সংস্কার করা হয়। দ্বিতীয় পর্যায় ওয়াইএপি অর্থাৎ তোমার যমুনা অ্যাকশন প্ল্যান স্টেজ 2, 2003 থেকে 2011 সাল। এই পর্যায়ে মূলত দিল্লি ও উত্তরপ্রদেশের শহরগুলির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য ছিল নর্দমার পরিকাঠামো আরও উন্নত করা এবং নদীর তলদেশ থেকে পলি ও আবর্জনা পরিষ্কার করা, যেটা গেজিং বলা হয় আর কি। তারপর দেখো নেক্সট তৃতীয় পর্যায় ওয়াইএপি অর্থাৎ তোমার যমুনা অ্যাকশন প্ল্যান স্টেজ 3। এটি বর্তমানে দিল্লি যমুনা দূষণ হ্রাসের আধুনিক প্রযুক্তির ওপর জোর দেয়। এর লক্ষ্য হলো ওখলা, কন্ডালি ও রিটালার মতন এলাকাগুলো বড় বড় জল শোধন কেন্দ্রে তৈরি করে নদীকে পুনর্জীবিত করা। সাইলেন্স জোন বা নিস্তব্ধতা এলাকা, এই সম্পর্কে একটু জেনে রাখো। দেখো পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আদালত এবং ধর্মীয় উপাসনালয়ের চারপাশে অন্তত 100 মিটার ব্যাসার্ধের এলাকাকে সাইলেন্স জোন বলা হয়। তো এখানে উচ্চস্বরে হর্ন বাজানো বা লাউডস্পিকার ব্যবহার আইনত নিষিদ্ধ। রাতের বেলা এই এলাকায় শব্দের মাত্রা 40 ডেসিবেল এবং দিনের বেলা 45 ডেসিবেল হওয়া উচিত। এর বেশি হওয়া উচিত নয় আর কি, এর মধ্যে থাকা উচিত, ঠিক আছে। আচ্ছা দেখো সি এর দাগের প্রশ্নটা তোমাদের ছিল যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান কার্যাবলীগুলি লেখো। ভূমিকম্প মোকাবিলার 4টি ব্যবস্থা কি কি, ওই প্রশ্নটা আমি আরেকবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা তোমরা যদি পিডিএফ নিতে চাও, তোমরা আমাদের কাছ থেকে পিডিএফটা স্বল্প মূল্যে পারচেস করতে পারো 5 টাকার বিনিময়ে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নটা আমি আরেকবার দরকার পড়ে পিডিএফটা এডিট করে দেবো। এইটা খানিকটা অংশ ওঠেনি, তো আমি ঠিক করে দেবো, ঠিক আছে। যারা পিডিএফ নিচ্ছ অবশ্যই তোমরা পিডিএফগুলো নিলে বুঝতে পারছো যে ওখানে ঠিকঠাক রয়েছে। তো দেখো এখানে বলা রয়েছে যেটা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এই প্রসঙ্গে তোমাদেরকে লিখতে হবে সিপিসিবি, যেটা অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যেটা আর কি সিপিসিবি এর ফুল ফর্ম। এর কার্যাবলী দেখো 1974 সালে জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের অধীনে গঠিত এই সংস্থাটির প্রধান কাজগুলো হলো, এরকম লিখবে দূষণ নিয়ন্ত্রণ নীতিমালা, জাতীয় স্তরে বায়ু, জল এবং শব্দ দূষণ প্রতিরোধের জন্য সরকারের কাছে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য ও নীতি উপস্থাপন করা, জল ও বায়ুর গুণমান নির্ধারণ, ভারতের বিভিন্ন প্রান্তে জল এবং বায়ু কতটা শুদ্ধ থাকবে তার মানদণ্ড অর্থাৎ স্ট্যান্ডার্ড স্থির করা এবং তা নিয়মিত পরীক্ষা করা, রাজ্য পর্ষদগুলোর সমন্বয়, বিভিন্ন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদগুলোর মধ্যে কাজের সমন্বয় সাধন করা, তাদের তাদের কারিগরি সহায়তা দেওয়া, গবেষণা উন্নয়ন, দূষণ কমানোর জন্য নতুন নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করা এবং কলকারখানার মালিকদের দূষণ কমানোর নির্দেশ দেওয়া, সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমের সাহায্যে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার প্রচার করা, মানে পেপার, কাগজ, টিভিতে নিউজের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আর কি, অ্যাডের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আর কি। ভূমিকম্প মোকাবিলার 4টি প্রয়োজনীয় ব্যবস্থা, যেহেতু এখানে তোমাদের প্রশ্নটা ছিল যে ভূমিকম্প মোকাবিলার 4টি ব্যবস্থা কী কী, প্রশ্নটার মান কিন্তু 2, এটা কিন্তু কাটিং প্রশ্ন। এগুলো আমি আলাদাভাবে তোমাদের পরীক্ষার আগে আরেকবার করে আলোচনা করে দেবো, যেহেতু এখন পুরোটাই করাচ্ছি টেস্ট পেপারটা দেখে নাও, মানে এই একটাই পেজ ছিল। তো দেখো এখানে বলা রয়েছে
ভূমিকম্প একটি প্রাকৃতিক বিপর্যয় যা আগে থেকে ঘোষণা করে আসে না, তাই পূর্ব প্রস্তুতি ও তাৎক্ষণিক পদক্ষেপই জীবন বাঁচাতে পারে। অবকাঠামোগত প্রস্তুতি, বিল্ডিং কোড মেনে ভূমিকম্প নিরোধক বাড়ি নির্মাণ করা, পুরনো জরাজীর্ণ বাড়িগুলো সংস্কার করা যাতে কম্পন হলে ধসে না পড়ে আর কি। নিরাপদ স্থান চিহ্নিতকরণ, ঘর বা অফিসের ভেতর কোনো এমন জায়গা খুঁজে বার করা যেমন শক্ত কাঠ বা টেবিলের নিচে, হ্যাঁ, যেখানে ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়া যায়। আলমারি বা কাঁচের জানালার থেকে দূরত্ব বজায় রাখা উচিত। জরুরি কিট, ইমার্জেন্সি কিট যেটা জানো তোমরা, ফার্স্ট এড বলা হয় যেটাকে, প্রস্তুত রাখা। এটি একটি ব্যাগের শুকনো খাবার, জল, টর্চ, রেডিও, প্রয়োজনীয় ঔষধ এবং ফার্স্ট এইড বক্স, অর্থাৎ এগুলো গুছিয়ে রাখা যাতে কোথাও কেটে ছেড়ে গেলে সাময়িক একটা চিকিৎসা নিতে পারো তুমি নিজে থেকে, যাতে বিপদের সময় দ্রুত বেড়ে যাওয়া সময় তা সাথে নেওয়া যায়। জনসচেতনতা ও মক ড্রিল, দেখো এখানে বলা হচ্ছে নিয়মিত ব্যবধানে ভূমিকম্প মোকাবিলায় মহড়া বা মক ড্রিল করা, ড্রপ কভার অ্যান্ড হোল্ড অন, অর্থাৎ মাটিতে বসে পড়া, মাথার ওপর সুরক্ষা নেওয়া এবং শক্ত করে ধরে থাকা পদ্ধতিটি সবাইকে শেখানো। এবারে দেখো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব। 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এখানে দেখো 4-এর দাগটা দেওয়া হয়নি, দিয়ে দেবো আমি পরবর্তী সময়ে। তো দেখো এখানে এই যে 4-এর দাগ হবে, দেখো কি বলা রয়েছে, 6 × 2 12, দুটো প্রশ্নের মান, একটা প্রশ্নের মান 6 করে 12 নম্বর। দেখো এর দাগে বলা হচ্ছে কার্বন ক্রেডিট কি, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর মূল বিধিগুলি লেখো। কার্বন ক্রেডিট, দেখো কার্বন ক্রেডিট হলো একটি আন্তর্জাতিক বাণিজ্যযোগ্য সার্টিফিকেট বা পারমিট যা 1 টন কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, বা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমনের অধিকার প্রদান করে। তারপর দেখো কোনো দেশ বা শিল্প সংস্থান যদি তাদের জন্য নির্ধারিত নির্গমন সীমার চেয়ে কম গ্যাস নির্গমন করে তবে তার অবশিষ্টাংশকে ক্রেডিট হিসেবে অন্য কোনো সংস্থাকে বিক্রি করতে পারে। এটি বিশ্ব উষ্ণায়ন রোধের একটি আর্থিক উদ্দীপক হিসেবে কাজ করে। এবারে দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর মূল বিধান ভারতের বন্য প্রাণী ও তাদের আবাসস্থল রক্ষার জন্য এই আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূল বিধানগুলি হলো শিকার নিষিদ্ধকরণ। এই আইন অনুযায়ী তালিকাভুক্ত কোনো বন্যপ্রাণী শিকার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। সুরক্ষিত এলাকা ঘোষণা, রাজ্য সরকারগুলি অভয়ারণ্য অর্থাৎ স্যাংচুয়ারিজ এবং জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক ঘোষণা করার ক্ষমতা পায়। বাণিজ্য নিয়ন্ত্রণ, বন্যপ্রাণী থেকে তৈরি দ্রব্য যেমন চামড়া, দাঁত, শিং এগুলোকে কি হয়, চোরাচালান করা হয় এবং বিক্রি করা হয়। তো এগুলো ক্রয় বিক্রয় ও বাণিজ্য আইনত নিষিদ্ধ করা হয়েছে। ধরো তুমি কিনতে গেলে কারুর কাছ থেকে, যে তোমাকে বিক্রি করছে সেও যেমন দোষী, তুমি যে কিনছো তার কাছ থেকে তুমিও তেমন দোষী, তো দুজনের সমান শাস্তি হবে, ঠিক আছে, এটাই। তারপর দেখো তপশিলি ভিত্তিক সুরক্ষা, বন্যপ্রাণীদের 6টি তপশিলি শিডিউল যেটা আর কি, সেই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় তপশিলি বা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিডিউলে কি বলা রয়েছে না, প্রাণীরা সর্বোচ্চ পর্যায়ে সুরক্ষা পায়, আর দুটোতে তার থেকে একটু কম। কেন্দ্রীয় ও রাজ্য বোর্ড গঠন, বন্যপ্রাণী সংরক্ষণের নীতি নির্ধারণের জন্য জাতীয় এবং রাজ্য স্তরে বন্যপ্রাণী বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এবারে আমরা বিয়ের দাগে প্রশ্ন দেখব। পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো কি কি? পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। দেখো এখানে বলা রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার পদ্ধতি, মেথডেড অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, পরিবেশকে দূষণমুক্ত রাখতে, ঠিক আছে, তো উন্নয়নের ধারা বজায় রাখার পদ্ধতিগুলো হলো পরিবেশগত প্রভাব মূল্যায়ন, EIA, কোনো বড় প্রকল্পের কাজ শুরু করার আগে তার পরিবেশগত প্রভাব খতিয়ে দেখা, পরিবেশগত নিরীক্ষা, এনভায়রনমেন্টাল অডিট, শিল্প সংস্থানগুলি কতটা নিয়ম মেনে পরিবেশ রক্ষা করছে তা নিয়মিত পরীক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের পরিমাপ কমানো এবং তার বৈজ্ঞানিক উপায়ে পুনঃব্যবহার, 3R পদ্ধতি, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিডিউস, রিউজ আর রিসাইকেল, এই 3টি পদ্ধতি।
মেনে চলা, এটাকে 3R পদ্ধতি বলা হয়। আইন প্রণয়ন ও প্রয়োগ, পরিবেশ সংক্রান্ত আইনগুলিকে কঠোরভাবে কার্যকর করা। পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব, দেখো পরিবেশ ব্যবস্থাপনা আধুনিক সভ্যতার অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। সম্পদের নিয়মিত ব্যবহার, প্রথম পয়েন্ট দেবে। প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গচ্ছিত রাখতে সাহায্য করে। তারপরে পয়েন্ট দেবে দূষণ নিয়ন্ত্রণ, বায়ু জল ও মৃত্তিকা দূষণ রোধ করে জনস্বাস্থ্য ব্যবস্থা বজায় রাখতে এটি সহায়ক। তৃতীয় নম্বর পয়েন্ট দেবে বাস্তুতন্ত্রের ভারসাম্য, জীববৈচিত্র্য রক্ষা এবং খাদ্য শৃঙ্খল বজায় রাখার মাধ্যমে বাস্তুতন্ত্রের স্থায়িত্ব নিশ্চিত করে। তারপরে পয়েন্ট দেবে টেকসই উন্নয়ন, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা বর্তমানে প্রয়োজন মিটিয়ে প্রকৃতির ক্ষতি না করে উন্নয়নের পথ প্রশস্ত করা। পরবর্তী পয়েন্ট জলবায়ুর পরিবর্তন রোধ, বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমাতে সঠিক ব্যবস্থা কার্যকরের ভূমিকা পালন করে। সিয়ের দাগে দেখো ভারতীয় অরণ্য আইন 1927 অনুযায়ী বনভূমির শ্রেণী বিভাগ করো। জীববৈচিত্র্য সংরক্ষণে ত্রিস্তরীয় সংগঠন কি? এই প্রশ্নটা শেষ প্রশ্ন। দেখো বলা রয়েছে এই আইন অনুযায়ী ভারতের বনভূমিকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে। সংরক্ষিত অরণ্য, রিজার্ভ ফরেস্ট, এগুলি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। এখানে সাধারণ মানুষের প্রবেশ বা কাঠ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বিতীয় নম্বর সুরক্ষিত অরণ্য, প্রোটেক্টেড ফরেস্ট, যেটা এখানেও সরকারি নিয়ন্ত্রণ থাকে, তবে বন সংলগ্ন অঞ্চলের মানুষরা, অর্থাৎ বনের ভেতর বা বনের এলাকা ভিত্তিক যে সকল মানুষদের বসবাস, তারা কি করে না নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পশুপালন বা জ্বালানি সংগ্রহর অধিকার পেয়ে থাকে। যেমন কি আমাদের পুরুলিয়া আছে, ঠিক আছে, মানে কাছেপিঠে উদাহরণটা দিলাম, জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য, এগুলোতে যারা যারা থাকে তাদের এই অধিকারটা থাকে। গ্রাম্য অরণ্য, ভিলেজ ফরেস্ট, গ্রামবাসীদের ব্যবহারের সুবিধার্থে কোনো একটি নির্দিষ্ট গ্রাম বা গোষ্ঠীকে নির্দিষ্ট বনাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়। জীববৈচিত্র্য সংরক্ষণে ত্রিস্তরীয় সংগঠন, ভারতের জীববৈচিত্র্য আইন 2002 অনুযায়ী জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি ত্রিস্তরীয় প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছে। এবার দেখো জাতীয় জীববৈচিত্র্য কর্তৃক ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, অর্থাৎ NBA সংক্ষিপ্ত নাম, এটা মনে রাখবে। একটি কেন্দ্রীয় স্তরের, অর্থাৎ চেন্নাইয়ের এর সদর দপ্তর অবস্থিত। এটা কাজ করে কেন্দ্রীয় স্তর মেনে, এই জন্য বলা হয়েছে এটি কেন্দ্রীয় স্তরের কাজ করে। এটি প্রধানত নীতি নির্ধারণ এবং বিদেশি সংস্থা যাতে ভারতের জৈব সম্পদ অপব্যবহার না করতে পারে বিদেশিরা আর কি, তা দেখাশোনা করে। এবার দেখো রাজ্য জীববৈচিত্র্য বোর্ড, স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড, যেটা SBB এর সংক্ষিপ্ত নাম। এটি রাজ্য স্তরে গঠিত হয়। রাজ্যের জৈব সম্পদ ব্যবহার ও সংরক্ষণের বিষয়ে সরকারকে পরামর্শ দেয় এই বোর্ডটি। জীববৈচিত্র্য ব্যবস্থাপনার কমিটি, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিউনিটি, BMC, যেটা সংক্ষিপ্ত নাম। এটি স্থানীয় বা পঞ্চায়েত বা পৌরসভা স্তরে গঠিত হয়। এর কাজ হলো স্থায়ীভাবে জনগণের জীববৈচিত্র্য পুঞ্জি, অর্থাৎ পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার, অর্থাৎ নাম গোত্র লিখে রাখা আর কি, PBR যেটাকে বলা হয়, তৈরি ও সংরক্ষণ নিশ্চিত করা। ঠিক আছে, এই ছিল এই পেজের সমাধান। যাদের যাদের পরিবেশ রয়েছে বা এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খাতাতে লিখে নিতে পারো বা আমাদের কাছ থেকে PDFটি স্বল্প মূল্যে পারচেস করতে পারো 5 টাকার বিনিময়ে। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অপশানে সেভ রাখো আগামী দিনে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্টের এইরকমই ক্লাস পাওয়ার জন্য।